প্রথমে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। কোয়ান্টাম সংখ্যা কি বলা হয়েছে খেয়াল করো। যে সংখ্যার সাহায্যে আমরা শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাই তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। যদি পরীক্ষায় সংজ্ঞা আসে যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা এইভাবে দিব যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তো তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা যে শক্তি স্তরের আকার, এটা কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে এটা ধারণা পাওয়া যায় ভাইয়া? এই শক্তি স্তরের আকার বা আমাদের উপশক্তি স্তরের আকৃতি বা বলেছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এখানে চারটা কথা বলা আছে, তাই না? একটা হচ্ছে শক্তি স্তরের আকার, একটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি, একটা হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ঘূর্ণনের দিক। তো ইলেকট্রনের শক্তি স্তরের আকার যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বলে থাকি, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করে থাকি। n, তাদের শক্তি স্তরের আকার কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়? n দিয়ে প্রকাশ করা হয়। তারপর উপশক্তি স্তরের আকৃতি সহকারী কোয়ান্টাম সংখ্যা l, বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা আরেকটা নামে চিনি এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তো অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে উপশক্তি স্তরের আকৃতি নিচের কোনটি দিয়ে প্রকাশ করা হয়? তো তুমি জানো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l দিয়ে উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করা হয়, কিন্তু তোমার প্রশ্নের অপশনে ধরো সহকারী কোয়ান্টাম সংখ্যা দেওয়া নাই, তার মানে কি এখানে উত্তর নাই? হ্যাঁ আছে, প্রশ্নের অপশনে হয়তো বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা লেখা আছে, সহকারী মানে হচ্ছে এজিমুথাল। তারপর ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা হচ্ছে m দিয়ে প্রকাশ করা হয়, বা এটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলি বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলি। আর ইলেকট্রন ঘূর্ণনের দিক, এটা আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা s দিয়ে প্রকাশ করা হয়। আশা করি এই জিনিসগুলো তোমরা সবাই ক্লাস 9-10-এ পড়েছো, প্লাস অনেকেই ফার্স্ট ইয়ারে অলরেডি পড়াশোনা শুরু করেছো, যারা 26 ব্যাচের আছো অলরেডি এগুলো তোমরা জানো। আমি এখন তোমাদেরকে এখানে কিছু জিনিস দেখাবো, আমি তোমাদেরকে দেখাবো যে এদের মধ্যে সম্পর্কটা কেমন। তো মনে রাখবা n এর ভ্যালু সব সময়, n এর ভ্যালু হচ্ছে আমাদের 1, 2, 3, 4 ইত্যাদি ম্যাথমেটিক্যাল নাম্বার, ইত্যাদি ম্যাথমেটিক্যাল নাম্বার। n এর ভ্যালু হয় সব সময় 1, 2, 3, 4 ইত্যাদি ম্যাথমেটিক্যাল নাম্বার। n এর মান 1 হলে সেটাকে আমরা প্রথম শক্তি স্তর বলি, বা n এর মান 1 হলে প্রথম শক্তি স্তরে আরেকটা নাম কি বলতো? এটাকে আমরা k শেল বলি। তারপর n এর মান 2 হলে সেটাকে আমরা l শেল বলি, n এর মান 3 হলে সেটাকে আমরা m শেল বলি, এবং n এর মান 4 হলে সেটাকে আমরা n শেল নামে ডেকে থাকি। ঠিক আছে? আচ্ছা, তারপরে l হচ্ছে আমাদের ইংরেজি লেটার দিয়ে প্রকাশ করা হয়। l হচ্ছে s, p, d এবং f। ঠিক আছে? s, p এবং d, f, s ব্লক, p ব্লক, d ব্লক এবং f ব্লক। তাহলে s কখন? s হচ্ছে যখন l এর মান 0 তখন আমরা তাকে s বলি। l এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা p অরবিটাল বলি। d কখন? যখন l এর মান 2। আর f কখন? যখন l এর মান 3। এই sp df এর নাম আছে। s বলতে বোঝায় শার্প, p তে প্রিন্সিপাল, d তে ডিফিউজ, f এ ফান্ডামেন্টাল। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। তারপরে হচ্ছে আমাদের m, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আমাদের কিসের উপর ডিপেন্ড করে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে আমাদের, এটা দিয়ে আমরা অরবিটাল প্রকাশ করি। যেমন s, এটার জন্য একটাই অরবিটাল, যেটা হচ্ছে আমাদের শুধু s অরবিটাল। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমি একটু পরে দেখাই। প্রথমে আমরা n এবং l এর মধ্যে সম্পর্কটা একটু খেয়াল করি। একটা কথা মনে রাখবা, এই n মনে রাখবে যে n সব সময় l থেকে বড়। n আর l এর মধ্যে সম্পর্ক কি? n l থেকে সব সময় বড় হবে। n is greater than l। ঠিক আছে? n কখনোই l এর সমান হতে পারবে না, is not equal to l, এবং n কখনোই l থেকে ছোট হতে পারবে না, not less than l। less than দিয়ে কেটে দিয়েছি কিন্তু, তার মানে n l এর সমান হতে পারবে না, বা n l থেকে ছোট হতে পারবে না, n সবসময় l থেকে বড় হবে। তার মানে আমরা এখন খেয়াল করো, তাহলে l কি? l হচ্ছে l হলো 0 সহ n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। l হচ্ছে 0 সহ n-1 পর্যন্ত। তাহলে খেয়াল করো, যদি n = 1 হয়
তাহলে L ইকুয়াল টু কি হবে 0। কেন? কারণ L হচ্ছে 0 সহ n-1 পর্যন্ত। এখন n এর মান যদি 1 হয় তাহলে 1 - 1 ইকুয়াল টু কত 0। তার মানে 0 সহ 0 পর্যন্ত, 0 সহ 0 পর্যন্ত কত শুধুই 0। তাহলে এই অরবিটালটাকে আমরা কি নামে ডাকি? n এর মান 1 তাই 1, আর L এর মান 0, 0 হলে কি s। এই জন্যই আমরা জানি যে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র একটি অরবিটাল থাকে, যেটা হচ্ছে 1s। প্রশ্ন আসে 1p সম্ভব নয় কেন, বা 1p সম্ভব কিনা। প্রশ্ন আসে যে 1p সম্ভব কিনা। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন লিখে ফেলি। দেখো, প্রশ্ন আসে 1p সম্ভব নয় কেন, বা 1p সম্ভব কিনা। এটার উত্তর হচ্ছে কারণ 1 মানে কি n এর মান, ম্যাথমেটিক্যাল ভ্যালুটা হচ্ছে n এর মান 1 হলে L এর মান 0 হবে, অর্থাৎ 1s সম্ভব, 1s সম্ভব। কিন্তু n এর মান 1 হলে L is not equal to 1, L 1 হতে পারবে না। কেন? কারণ আমরা জানি n সবসময় L থেকে বড়, মানে n এর মান 1 হলে L এর মান 1 হতে পারবে না। কারণ কি n অবশ্যই L থেকে বড় হতে হবে। তার মানে n এর মান 1, তার মানে L এর মান 1 এর থেকে ছোট হতে হবে। 1 এর থেকে ছোট মান কি 0। এই কারণে তাই, আর L এর মান যদি 1 যদি না হইতে পারে, L এর মান 1 হলে সেটাকে আমরা p অরবিটাল বলি, তাই 1p সম্ভব নয়। এখন যদি তোমার প্রশ্ন আসে 1d সম্ভব কিনা, ভাই 1p সম্ভব না, তাহলে 1d কিভাবে সম্ভব হবে? কারণ 1d হতে গেলে d মানে কি L এর মান 2 হতে হবে। এখন n এর মান 1 হলে L এর মান শুধুমাত্র 0 হওয়া সম্ভব, তাই শুধুমাত্র 1s সম্ভব, 1p 1d 1f এগুলো সম্ভব না। তো আশা করি বুঝতে পেরেছি এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো, এটা আমরা একটু বক্স করে দেই। এটা হচ্ছে আমাদের n = 1 এর হিসেব নিকেশ বুঝলাম। এরকম ভাবে আমি তোমাদেরকে আরো কিছু দেখাবো, খেয়াল করো। তারপর দেখো, তারপর হচ্ছে যদি n = 2 হয়, n = 2 হয়, তাহলে L = 0 সহ n-1, তার মানে 0 থাকবে, আর 2 - 1 মানে কি 1, 0,1। এখন 0,1, এখন 0 মানে কি বলতো? 0 মানে হচ্ছে s, তার মানে 2s, আর 1 মানে কি p, তার মানে 2p। তার মানে দ্বিতীয় কক্ষপথে দুইটা অরবিটাল সম্ভব, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। ঠিক আছে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তো এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ 2s এবং 2p সম্ভব, 2s এবং 2p সম্ভব। এখন যে প্রশ্ন করা হয়, তাহলে বলো তো 2d কি সম্ভব? উত্তর হচ্ছে না। তাহলে প্রশ্ন হতে পারে 2d সম্ভব নয় কেন, 2f সম্ভব নয় কেন? 2d টা আগে দেখি। 2d সম্ভব নয় এই জন্য কারণ n = 2 হলে L = 0,1, অর্থাৎ আমরা অলরেডি লিখছি এটা 2s ও 2p সম্ভব। কিন্তু d হতে গেলে L এর মান কত হতে হবে? 2 হতে হবে। কিন্তু n = 2 হলে L is not equal to 2, কারণ উল্লেখ করা আছে n is greater than L, তার মানে n এর মান 2 হলে L এর মান 2 থেকে ছোট হতে হবে, তাই 2d সম্ভব নয়, 2d অরবিটাল সম্ভব নয়। তো এই ব্যাখ্যাগুলো যদি পরীক্ষায় আসে এইভাবে লিখে দিলেই হবে, প্লাস গাইডে তো আরো সুন্দরভাবে লেখা থাকে, তাই না? গাইডে কিন্তু আরো সুন্দরভাবে লেখা থাকে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একই সাথে
সিকিউ পড়ানোর সাথে সাথে এই কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন একটু দেখিয়ে দেওয়া, প্লাস প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক আলাদাভাবে পড়বো, ঠিক আছে? কারণ হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক বিচার বিশ্লেষণ করে না পড়াই দিলে তোমরা যেটা করো, তোমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পড়ো না। তো আলটিমেটলি তোমরা কিন্তু পরীক্ষায় জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কিন্তু এক একটা উদ্দীপকে 3 নাম্বার থাকে, কতে জ্ঞানমূলক, খতে অনুধাবনমূলক। তার মানে 5টা সিকিউ আসলে 3 5 আর 15 নাম্বার কিন্তু তোমরা পড়াশোনাই করো না, তোমরা পরীক্ষায় 35 নাম্বারের প্রিপারেশন নিয়ে সিকিউ আনসার করতে যাও, তাহলে কি A+ পাবা? অবশ্যই পাবা না। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেসটা হয়ে গেল n = 2। তারপর দেখো তো, যদি n = 3 হয়, যদি n = 3 হয়, n = 3 হয়, তাহলে L1 কি কি হতে পারবে? 0 সহ n-1 পর্যন্ত। তাহলে যদি n = 3 হয়, তাহলে L = 0 1 2, তাহলে L = 0 1 2। এখন 0 মানে কি? S, তার মানে 3s সম্ভব, 3p সম্ভব, 3d ও সম্ভব, ঠিক আছে? তাহলে প্রশ্ন হতে পারে 3f সম্ভব নয় কেন? 3f সম্ভব নয় কেন? তো এটার উত্তর আশা করি তোমরা লিখতে পারবা, তো আমি লিখে দিই। কারণ 3 হচ্ছে n এর মান, n = 3 হলে L = হবে 0, 1, 2, অর্থাৎ n = 3 এবং L = 0 এর জন্য আমরা পাবো 3s, p1 এর জন্য পাবো 3p এবং 2 এর জন্য পাবো 3d। এরা সম্ভব, কিন্তু n = 3 হলে L is not equal to 3, কারণ n আর L সমান হতে পারবে না। n = 3 হলে L is not equal to 3, কারণ শর্তে আমরা জানি n is always greater than L, তাই 3f অরবিটাল সম্ভব নয়, সম্ভব নয়। তো এখান থেকে এই কনসেপ্টটা থেকে একটা ধরে রাখো, অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসবেই। তার মানে 2 নাম্বার কিন্তু আমরা কমন পেয়ে গেলাম, একটা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আমাদের অবশ্যই আসবে। আর n = 4 এর জন্য বলো তো তাহলে কি আসবে? n = 4 এর জন্য কিন্তু 4s, 4p, 4d, 4f সব অরবিটালি সম্ভব। কেন? কারণ n = 4 হলে তার জন্য L এর মান 0 1 2 3। তাহলে এটা লিখে দিই, যদি n = 4 হয়, তাহলে L = 0 1 2 3। তো 0 এর জন্য আমরা পাবো s মানে 4s, 1 এর জন্য p 4p, 2 এর জন্য d 4d, 3 এর জন্য f 4f। এই কারণে n এর মান 4 বা চতুর্থ শক্তি স্তর থেকে আমাদের s p d f সব অরবিটালি সম্ভব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে n আর l এর কাহিনী আশা করি বুঝতে পেরেছো। এখন আসো আমরা দেখি আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে, m চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে ওই পড়া শেষ, তাহলে আমরা n আর l পড়ে ফেলছি। তাহলে আমরা এখানে তাহলে একটু লিখে রাখি জিনিসটা, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর l হচ্ছে সহকারী, বা এটাকে আরেকটা নাম কি? এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমরা দেখি m এর পরিচয় কি? m হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটা দিয়ে কি প্রকাশ করা হয়? এটা দিয়ে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা হয়, বা অরবিটালের ধারণা পাই আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা,
অরবিটাল সম্পর্কে আমরা জানতে পারি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে, ঠিক আছে। m এটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন একটু খেয়াল করো এই m এর কনসেপ্টটা কি, m ডিপেন্ড করে l এর উপর। তো মনে রাখবা m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস l, জিরো সহ অবশ্যই, ঠিক আছে। তার মানে অর্থাৎ m এর মান মাইনাস l থেকে প্লাস l পর্যন্ত, প্লাস l পর্যন্ত। তাহলে আসো এখন তাহলে আমরা দেখি, যদি l ইকুয়াল টু 0 হয়, l ইকুয়াল টু 0 হয়, l ইকুয়াল টু 0 কখন, s অরবিটালের জন্য, তখন m ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 0, 0 কে প্লাস মাইনাস করলে 0ই হবে। তো m দিয়ে অরবিটাল সংখ্যা বোঝানো হয়, তার মানে কি s অরবিটালে একটাই অরবিটাল থাকে, s ব্লকে একটাই অরবিটাল থাকে। তো যদি l ইকুয়াল টু 0 হয় তখন m ইকুয়াল টু 0, অর্থাৎ s অরবিটালে বা s উপশক্তি স্তর বলা হয় এটাকে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা একটি। এবং আমরা গত ক্লাসে পড়েছিলাম না যে s অরবিটাল কি, হুন্ডের নীতি ব্যবহারে অক্ষম। হুন্ডের নীতি দিয়ে s অরবিটালের মৌলগুলোকে ব্যাখ্যা করা যায় না, s অরবিটালের মৌলগুলোকে ব্যাখ্যা করতে হুন্ডের নীতি অক্ষম। কেন? কারণ তুলনা করবা কিভাবে, s অরবিটালে তো অরবিটাল থাকেই কয়টা, একটা, তবে এখানে সমশক্তি সম্পন্ন অরবিটালের কনসেপ্ট খাটে না। তাহলে এটা পেয়ে গেলাম, যদি l ইকুয়াল টু 0 হয় তখন m ইকুয়াল টু প্লাস মাইনাস 0, অর্থাৎ s উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা একটি। তারপর দেখো, যদি l ইকুয়াল টু 1 হয়, মানে p উপশক্তি স্তর, তখন m এর মান প্লাস মাইনাস 1, তার মানে মাইনাস 1 0 প্লাস 1, অর্থাৎ l ইকুয়াল টু 1 মানে কি p উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা, তিনটা। কি কি খেয়াল করো, এই 1 এর জন্য এটাকে আমরা কি বলি, px, এই 0 কে আমরা কি বলি, py, আর এই প্লাস 1 কে আমরা কি বলি, pz, ঠিক আছে, px py এবং pz। তো আমি এটা চেক করে দিই সাউন্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে, px py এবং pz, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তারপর আমরা দেখি, তারপর হচ্ছে l ইকুয়াল টু 2 হলে মানে d অরবিটাল। তারপরে হচ্ছে আমাদের যদি l ইকুয়াল টু 2 হয় তখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা পাবো, প্লাস মাইনাস 2। তার মানে কি বলতো, মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, পাঁচটা পাবো। তো অর্থাৎ l ইকুয়াল টু 2 মানে কি, d অরবিটাল বা d উপশক্তি স্তর, d উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি, 5টি। অরবিটাল সংখ্যা 5টি। কি কি, মাইনাস 2 হলে সেটাকে আমরা বলি dxy, মাইনাস 1 কে আমরা বলি dyz, 0 কে আমরা বলি dzx, প্লাস 1 কে আমরা বলি dx স্কয়ার মাইনাস y স্কয়ার, প্লাস 2 কে আমরা বলি dz স্কয়ার, ঠিক আছে।
তো এফ এরটা আসলে আমি লিখবো না, কারণ এফ এর 7টা আর এফ জটিল আকৃতি, তো এফ এর গুলো আসলে আমাদের দরকার নেই, ওই কারণে আমি ওটাকে স্কিপ করবো আর কি। হ্যাঁ, এফ এর বেলায় আমি এরকম যে এক্স ওয়াই ওয়াই জেড এভাবে আমি আর ডিফাইন করবো না। তাহলে দেখো শুধু লিখে দিই, যদি যদি L ইকুয়াল টু 3 হয়, তাহলে বা তখন m এর মান কত আসবে? প্লাস মাইনাস 3। তার মানে -3 -2 -1 0 +1 +2 +3, কয়টা আছে? 7টা। তাহলে অর্থাৎ L ইকুয়াল টু 3 মানে কি? f অরবিটাল। f অরবিটালে সরি f উপশক্তি স্তরে লিখবো। দুইটাই অরবিটাল লিখলে আসলে কেমন মনে হয় না, এক অরবিটাল আবার কিভাবে 7টা থাকে, তো আমি একটা উপশক্তি স্তর লিখতেছি। উপশক্তি স্তর, f উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 7টি। এবং একটা কথা তোমরা জানো নিশ্চয়ই যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে? 2টা করে। তাহলে দেখো এফ এ যেহেতু অরবিটাল হচ্ছে 7টা, তাহলে এফ উপশক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা? 14টা। ডিতে যেহেতু অরবিটাল সংখ্যা 5টা, এই প্রত্যেকটার মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে, বিপরীত স্পিন যুক্ত, একটা ঊর্ধ্বমুখী তীর আর একটা হচ্ছে নিম্নমুখী চিহ্ন, একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী, একটা উপরের দিকে তীর একটা নিচের দিকে তীর। তাহলে ডি উপশক্তি স্তরে আমার বা ডি অরবিটালে আমার মোট ইলেকট্রন কয়টা? 10টা। পিতে মোট ইলেকট্রন কয়টা? তাহলে 3 দুগুণে 6টা। এস অরবিটালে মোট ইলেকট্রন কয়টা? 2টা। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা একটা শর্ট ফর্মে আমি লিখি। তাহলে দেখো, তাহলে এই কথাটা একটু মনে রাখবা যে আমি যে এইভাবে লিখলাম, তাহলে দেখো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র, এটা আমাদের এমসিকিউতে আসে। অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 × 12 + 1। কিভাবে? দেখো, যদি এস উপশক্তি স্তর হয়, এস এর জন্য এল এর মান কত? 0। এই যে দেখো এস এর ক্ষেত্রে বা এস উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা, এই সূত্র ব্যবহার করে আমরা কি পাই? 2 × আচ্ছা, যখন অরবিটাল সংখ্যা তখন 2 নাই, 2 হচ্ছে যখন আমরা কি করব? 2 হচ্ছে যখন আমরা ইলেকট্রন বের করব, তখন ইলেকট্রন নির্ণয়ের জন্য 2 দিয়ে গুণ দিতে হয়। আর উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 12 + 1। তাহলে এস এর ক্ষেত্রে জিনিসটা কত আসতেছে দেখো, 2, এল এর মান কত? 0 + 1, তার মানে কয়টা? 2টা। দেখছো? সরি, একটা। 2 × 0 মানে কি? 1, 2 × 0 মানে কি? 0, 0 + 1 1। তার মানে এস এর ক্ষেত্রে আমার অরবিটাল কয়টা? একটা। পি এর ক্ষেত্রে আমার অরবিটাল কত? 2 × পি অরবিটাল মানে কি? এল এর মান 1 1 + 1, তার মানে 2 একে 2, এই যে 2 একে 2, 2 আর 1 কত? 3, 2 আর 1 3, 3টা। তারপর দেখো ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে? আচ্ছা, ডি এখানে লিখি, ডি ওই পাশে লিখি, ডি এর ক্ষেত্রে কি আসবে? 2 × 11 2 + 1, তার মানে কয়টা? 5টা। ডি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা? মোট 5টা। ডি এর ক্ষেত্রে মোট 5টা। আর এফ এর ক্ষেত্রে হচ্ছে 2 × 11 3 + 1, তার মানে 7টা। আমিও কিন্তু উপরের জিনিসগুলোতে এগুলোই পাইছি, তাই না? এফ এর ক্ষেত্রে অরবিটাল পাইছি 7টা, ডি এর ক্ষেত্রে পাইছি 5টা, পি এর ক্ষেত্রে পাইছি 3টা, এস এর ক্ষেত্রে পাইছি 1টা। তো এটা শর্টকাট সূত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করে? কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 12 + 1। ঠিক আছে। আচ্ছা, তো জায়গা হবে না, একটু ছোট করে লিখে দিই। তাহলে কোন একটা উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, মানে কোন একটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ধারণ ক্ষমতার সূত্র। এইটাই জাস্ট এক একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা করে ইলেকট্রন থাকে। তার মানে এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 × 12 + 1। এই সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। ঠিক আছে।
তার শক্তি স্তরে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 12+1 আর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 12+1। আর গত ক্লাসে পড়িয়েছিলাম আমরা শক্তি স্তরে প্রধান শক্তি স্তর যেটা শক্তি স্তর, এটা তো উপশক্তি স্তর। শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র ছিল n², এই যে n²। আর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র তাহলে কি 2n²। ঠিক আছে, এটা ছিল শক্তি স্তরের বেলায়, আর আজকে পড়ালাম উপশক্তি স্তরের বেলায়। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তো আমরা মোটামুটি NLM পড়ে ফেলছি, NLM পড়া শেষ, জায়গা হবে না। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে সেই ক্ষেত্রে একটা আলাদা একটা পেজ নিই, ওটা আরো কিছু লেখা বাকি আছে আসলে, ওই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা আমি পরবর্তীতে যখন তোমাদেরকে যখন PDF দিব একসাথে অ্যাড করে দিব। ঠিক আছে, ওখানে তোমাদের প্যারা খাওয়া লাগবে না, কোনো কষ্ট হবে না। ঠিক আছে, একদম সিম্পলি তোমরা হচ্ছে পেয়ে যাবা জিনিসটা। আচ্ছা দেখো দেখো তাহলে আমরা এক মিনিট আমি আগে দেখে নিই ঠিক আছে কিনা ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, দেখো তাহলে ফাইনালি হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা S, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটাকে S দিয়ে প্রকাশ করা হয়। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে আমাদের কি, এটা খুবই সিম্পল বিষয়, এটা NLMS কিছুর উপরই ডিপেন্ড করে না, এটা আসলে আমাদের সহজ হিসাব। এই S এর মান আমাদের হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, S এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ, এতটুকু মনে রাখলে হবে, S এর মান প্লাস মাইনাস হাফ। এখন আমরা যদি সবাইকে একসাথে যদি লিখি, দেখো তো NLMS, NLMS S এর তুলনা যদি করি, তুলনা করলে খেয়াল করো তো কি আসে, দেখো তো তুলনাটা হচ্ছে এরকম, n l থেকে বড়, এবং কিভাবে বের করতে হয়, n l থেকে বড়, l m থেকে বড় বা m এর সমান হতে পারবে। ঠিক আছে, আর s এর মান কি হবে প্লাস অথবা মাইনাস হাফ। এটা একটু মনে রাখবা। কেন মনে রাখবা, আমি যখন তোমাদেরকে নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এমসিকিউ পড়াবো, আজকে পর্যন্ত যতটুকু টপিক পড়েছে তার উপর ভিত্তি করে নেক্সট ক্লাসে এমসিকিউ পড়াবো, সেখানে এটা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা সেখানে লাগবে যে নিচের কোন সেটটি সঠিক, এরকম প্রশ্ন আসবে, তখন এটা একটু লাগবে। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখান থেকে একটা এমসিকিউ আসবে, তো সেখানে তোমরা মনে রাখবে n সবসময় l থেকে বড় হয়, l এর মান m থেকে বড় বা m এর সমান হয়, s এর মান প্লাস মাইনাস হাফ হয়। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবা। আচ্ছা, এটা যদি মনে রাখো, এখন চলো আমরা আবার এপিডিএফ এ ফিরে যাই, একটা পেজের জন্য হচ্ছে লিখতে হয়েছে। আচ্ছা দেখো, এপিডিএফ এ চলে যাই, এই ছকটি একটু বাসে একটু ভালো করে একটু পড়বা, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রতীক কি নির্দেশ করে, আবিষ্কারক, বিশেষ তথ্য, এই জিনিসগুলো বাসে একটু পড়বা। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে দেখো n দিয়ে প্রকাশ করা হয়, এটা দিয়ে কি নির্দেশ করে, শক্তি স্তরের আকার নির্দেশ করে। আবিষ্কারককে বিজ্ঞানী বোর, এটা শক্তি স্তরের আকার নির্দেশ করে, এটা মুখস্থ করবে, এমসিকিউতে আসবে যে কোন শক্তি স্তরের আকার নির্দেশক কোয়ান্টাম সংখ্যা কোনটি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n। আর এটা বিশেষ তথ্য কি, যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², এটাকে এইভাবে লিখবা আর কি, 2n²। তাহলে যে কোনো শক্তি স্তরে অরবিটালের সংখ্যা কত, 2টা থাকবে না, শুধু n², কারণ এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা l দিয়ে প্রকাশ করা হয়, এটা দিয়ে কি প্রকাশ করা হয়, উপশক্তি স্তরের আকৃতি, ওটা হচ্ছে আকার, এটা হচ্ছে আকৃতি। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করেন, বিজ্ঞানী সমারফিল্ড। সহকারী কোয়ান্টাম সংখ্যার বিশেষ তত্ত্ব কি, এই l এর মান 0 থেকে n-1 পর্যন্ত, এটা আমি পড়াইছি না, মাত্র পড়াইছি তাই না। l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তারপর আসো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, m দিয়ে প্রকাশ করা হয়। এটা দিয়ে আমরা কি নির্দেশ করে, অরবিটাল সংখ্যা এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস। এটা অনেক আসে এমসিকিউতে, যে কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটাল সংখ্যা নির্দেশ করা হয়,
অরবিটালের সাথে সম্পর্ক হচ্ছে m, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক নিয়ে কি আলোচনা করছে গতকাল পড়াইছি, কিন্তু তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করছে স্টার্ক, মিচেল স্টার্কের কথা বলছিলাম, আর চুম্বক নিয়ে আলোচনা করছে জি-ম্যান। তবে চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী জি-ম্যান। চুম্বক কোয়ান্টাম সংখ্যার তথ্যগুলো একটু মনে রাখবা। m এর মান -1 থেকে 0 সহ +1 পর্যন্ত, মানে +-1। আর যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12 + 1। আর তাহলে মোট সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 × 12 + 1। এই দেখো এটার সাথে 2 গুণ করে দিছি। আর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n স্কয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে n স্কয়ার। ঠিক আছে। আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এটা দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রন ঘূর্ণনের প্রকৃতি এবং দিক। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী উলেনবেক এবং গোল্ডস্মিথ। উলেনবেক একজন আর গোল্ডস্মিথ, তারা দুইজন মিলে স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। স্পিন কোয়ান্টাম সংখ্যার জন্য বিশেষ তথ্য হচ্ছে s = +-½ মানে +½ অথবা -½ তো আশা করি এই জিনিসগুলো তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে এই যে ছকটা, এই ছকটা দিয়ে আসলে কি করব? এই ছকের কাজ কি? আমরা এখানে আসলে n, l, m, s এর মান ব্যবহার করে কোন একটা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ধারণ করব। এটা প্রশ্নে আসে, এটা আমাদের গরুর গতে আসে। প্রশ্নটা কিরকম? গরুর প্রশ্ন হচ্ছে n, l, m ও s এর মাধ্যমে কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এটা আমাদের খুব বেশিরভাগ ক্ষেত্রেই m শেল মানে তৃতীয় কক্ষপথ আর n শেল অর্থাৎ চতুর্থ কক্ষপথ, এই দুইটা কক্ষপথের জন্য এই প্রশ্নটা আসে। ঠিক আছে। তো আজকে এটা শিখে রাখি, উদ্দীপক দেখলে আমরা বুঝে যাব। যখন আগামী নেক্সট ক্লাসগুলোতে আমরা যখন সিকিউ করব, তখন যখন আমি তোমাদেরকে উদ্দীপক দেখাবো, তখনই আসলে তোমরা বুঝে যাবে যে আসলে আমি কি বুঝাইতে চাইছি এটা দিয়ে। তো আজকে আপাতত এটা লিখে রাখো, আর যারা পারো তারা তো পারবে। যেমন দেখো এখানে কি, এটা হচ্ছে n, এটা হচ্ছে l, এটা হচ্ছে m, এটা হচ্ছে s, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, আর এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আমরা সবচেয়ে আপার লেভেলের জন্য করব, সর্বোচ্চ 4 এর জন্য আসে 4, চতুর্থ কক্ষপথের জন্য আসে। তাহলে আমি 4 এর জন্য পুরো ছকটা আঁকবো। 4 আঁকলে তোমাকে যদি বলে তৃতীয় শক্তি স্তরের জন্য, তাহলে তুমি 3 পর্যন্ত করে রেখে দিবা, 4 নাম্বারটার জন্য আর করবা না আর কি। ঠিক আছে। তাহলে দেখো n = 4 এর জন্য আমাদের প্রশ্ন আসে 4। তাহলে n = 4 হলে l এর মান কত হতে পারে? l এর মান আমরা পড়েছি 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে এবং 3 হতে পারে। কারণ n এর মান 4 হলে n-1 অর্থাৎ 4 - 1 = 3। m কত? m হচ্ছে আমরা জানি +-l। তাহলে l যদি 0 হয় m এর মানও 0, +-0। l যদি 1 হয় m এর মান কত? +-1, তার মানে -1, 0, +1। l এর মান যদি 2 হয় তাহলে m এর মান হচ্ছে -2, -1, 0, +1 এবং +2। আর l এর মান যদি 3 হয়, মানে 3 মানে কি? f অরবিটাল। আচ্ছা, এখানে পাশে জানলে তুমি অরবিটালগুলো লিখে রাখতে পারো। 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে d অরবিটাল, আর 3 l এর মান 3 হলে এটাকে আমরা বলি f অরবিটাল। এটা 4s, 4p, 4d, 4f, যেহেতু এখানে 4 ধরেছো n এর মান। আর l এর মান 3 হলে m এর মান কত? -3, -2, -1, 0, +1, +2 এবং +3। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো s। এখানে একটাই অরবিটাল, m এর মান কত? 0, একটা সংখ্যা। 0 মানে কিন্তু 0টা না, 0 মানে কি? একটা সংখ্যা। এখানে অরবিটাল কয়টা? একটা, শুধু s অরবিটাল। s এ কিন্তু অরবিটাল কয়টা থাকে? একটা থাকে। কি থাকে সেটা হচ্ছে 1s, পড়েছি না? তাহলে এটার জন্য আমাদের স্পিন কয়টা? +-½ এখানে কয়টা অরবিটাল? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে মোট স্পিন সংখ্যা কয়টা? 3 × +-½ এক একটা অরবিটালের জন্য +-½ 3টা অরবিটাল, তার মানে 3 × +-½ এটা 5টা। তাহলে d তে কত? 5 × +-½ আর l = 3 মানে 4f এর জন্য আমার অরবিটাল হচ্ছে স্পিন হচ্ছে আমাদের 7 × +-½
এখন অরবিটাল সংখ্যাটা কিসের উপর ডিপেন্ড করে? এখান থেকে তুমি অরবিটাল সংখ্যা বের করে ফেলতে পারবে। মানে এখানে যতটা প্লাস মাইনাস হাফ, অরবিটাল সংখ্যাও ততটা। এখানে প্লাস মাইনাস হাফ প্রথমটার জন্য কয়টা? একটা। তাহলে এস উপশক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে একটি। পি তে আমাদের অরবিটাল কয়টি? তিনটি। ডি তে আমাদের অরবিটাল কয়টি? পাঁচটি। এফ এ আমাদের অরবিটাল কয়টি? 14টি। ইলেকট্রন সংখ্যা কত? অরবিটাল যতটা তার দ্বিগুণ, কারণ এক একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস এ আমাদের ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ থাকতে পারে 2টা। পি তে আমাদের অরবিটাল থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 6টা। তোমরা পড়ছো না 2s2 2p6, 3s2 3p6। দেখো 3p6 কখনো কি 3p7 হইতে দেখছো? দেখো নাই কিন্তু, মানে পি তে 6টা থাকে। ডি তে 5 দুগুণে 10টা। এফ এ 7 দুগুণে 14টা। আমি এখানে কেন 14 লিখলাম? এখানে তো আসলে 7 হবে, এখানে হবে 7টা, সরি। হ্যাঁ, অরবিটাল হচ্ছে 7টা, ইলেকট্রন হচ্ছে 7 দুগুণে 14টা। তাহলে আমরা যদি মোট হিসেব করে ফেলি, মোট, তোমার প্রশ্নে বলছে না যে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে মোট আমাদের এখানে অরবিটাল কয়টা? 7 5 12, 12 3 15 আর 1 16। তার মানে চতুর্থ শক্তি স্তরে আমাদের মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 16টা। ঠিক আছে, কিভাবে 16টা বলো তো? চতুর্থ শক্তি স্তরে 16টা কিভাবে? 4s থাকে, 4s এ কয়টা? একটা। 4p, p তে কয়টা? 3টা। 1 আর 3 কত? 4। 4d, d তে কয়টা? 5টা। তাহলে আগে ছিল 4, 4 আর 5 এ 9। 4f এ 7টা, তাহলে 9 এর সাথে কত? 16। তাহলে ইলেকট্রন কয়টা? 16 দুগুণে 32। এগুলো যোগ করি, যে 14 10 6 2 যোগ করলে কত আসবে? 32। তো এই যে ছকটা, এই ছকটা তোমাদেরকে হচ্ছে, এটা যদি মনে রাখো তাহলে হচ্ছে তোমরা বোর্ড সিকিউতে আরো 3 নাম্বার কমন পড়ে গেছে। মানে এটা আসেই, এটা কমন জিনিস, এটা অনেক কমন একটা জিনিস, যেটা আমাদের বোর্ড সিকিউতে আমাদের খুবই কমন। এটা আমাদের বোর্ড সিকিউতে হরহামেশাই এই প্রশ্নটা এসে থাকে।